প্রিয় বন্ধুরা, কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের প্রথম অঙ্কে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। প্রথম অঙ্কে কালিদাস শকুন্তলার জন্ম বৃত্তান্ত, দুষ্যন্ত শকুন্তলার প্রেমের প্রথম অনুরাগ দেখিয়েছেন, যা অন্য কোনো কবি নরনারীর প্রেমকে এভাবে বর্ণনা করতে পারেননি। এই জন্য কালিদাসকে বিশ্বের শ্রেষ্ঠ কবি বলা হয়। তো প্রিয় বন্ধুরা, কালিদাসের লেখা সম্পূর্ণ দ্বিতীয় অঙ্ক এই ভিডিওতে শেষ পর্যন্ত দেখুন এবং প্রেমের রস পান করুন। রাজার বিদূষক মাধব্য দীর্ঘশ্বাস ফেলে বলছেন, হায় আমার অদৃষ্ট, মৃগয়াশীল এই রাজার বন্ধুত্বে বড়ই বিপদে পড়লাম। এই যে হরিণ, এই যে শুয়োর, এই যে বাঘ, এই করে দুপুরবেলাতেও গ্রীষ্মকালে ছায়াহীন বনের এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হচ্ছে। গাছের পাতা পচে লাল হওয়া, তেতো পাহাড়ি নদীর জল খেতে হচ্ছে। নির্দিষ্ট সময়ে খাবার জোটে না। ঘোড়ার পিঠে ঘুরে ঘুরে সমস্ত গাঁটি ব্যথা, তাছাড়া রাতেও পর্যাপ্ত ঘুম হয় না। তারপর আবার খুব ভোরেই হতভাগা পাখি শিকারীরা বনে ঢোকার সময় যে চিৎকার জোড়ে, তাতে ঘুম ভেঙে যায়। এখন দেখছি এততেও দুঃখের শেষ হলো না। ইদানিং আমার গোদের উপর বিস্ফোরা হয়েছে। গতকালই যখন আমরা রাজার পেছনে পড়ে গেছিলাম, তখন তিনি একটা হরিণ অনুসরণ করতে করতে আশ্রমে প্রবেশ করে আমারই পোড়া কপালের দোষে শকুন্তলা নামে এক তপস্বী কন্যাকে দেখেছেন। এখন আর নগরে ফেরার মনই নেই। আজও তার কথা ভাবতে ভাবতেই রাজার চোখের সামনেই রাত ভোর হয়েছে। কি উপায়? ইতিমধ্যে তার ভোরের কাজকর্ম শেষ হয়ে থাকবে। যাই, দেখা করে আসি। একটু এগিয়ে চেয়ে দেখলেন, এই যে আমার প্রিয় বয়স্য রাজা দুষ্যন্ত এদিকেই আসছেন। বনফুলের মালা পরা যবনীরা ধনুর্বাণ হাতে তাকে ঘিরে রেখেছেন। তা আসুন, আমি হাত পা ভাঙা বিকলাঙ্গের মতো পড়ে থাকি, দেখি যদি এত করেও একটু বিশ্রাম মেলে। তারপর যথা নির্দিষ্ট পরিজনগণের সঙ্গে রাজা প্রবেশ করলেন। রাজা নিজের মনে মনে ভাবলেন, প্রিয়া শকুন্তলা যে সহজে পাওয়ার নয় তা মানি, কিন্তু আমার মন তার হাবভাব জানার জন্য উৎসুক হয়ে আছে। কারণ প্রেম তার অভীষ্ট লাভে সমর্থ না হলেও একে অপরকে পেতে চায়। অন্তত এটুকু জেনেও আনন্দ পেয়ে থাকে একটু হেসে। এইভাবেই যাকে ভালোবাসে তার সব আচরণ নিজের ইচ্ছার অনুকূলে ভেবে নিয়ে প্রেমিকেরা অনেক ক্ষেত্রেই অকারণ বিড়ম্বনায় পড়ে যায়। অন্যদিকে চোখ ঘুরিয়ে তাকানোর ফাঁকে সেই শকুন্তলা আমার দিকে প্রীতি ভরে তাকিয়েছে। নিতম্বের গুরুভারে তার ধীরে চলা আসলে বিলাসের সঙ্গে যাওয়া। যেতে পারবে না এই বলে তাকে বাধা দিলে সেই সখী প্রিয়ংবদাকে সে ক্রোধের সঙ্গে যা বলেছিল, সেই সব কিছুই আমাকে লক্ষ্য করেই যেন করা হয়েছে। কি আশ্চর্য! কামার্ত ব্যক্তি অর্থাৎ প্রেমিকেরা সব কিছুই নিজের মতো করে ভেবে নেয়। বিদূষক সেইভাবেই দাঁড়িয়ে থাকলেন এবং রাজাকে বললেন, বন্ধু, আমার যে হাত পা সরছে না, শুধু মুখেই আশীর্বাদ করছি। রাজা তখন একটু হেসে, তাই গায়ে ব্যথা কোত্থেকে হলো? বিদূষক বললেন, কোত্থেকে হলো? এ কথা আবার জিজ্ঞেস করছেন? নিজেই চোখে খোঁচা দিয়ে কেন চোখের জল পড়ছে তা জানতে চাইছেন? রাজা তখন বললেন, ঠিক ধরতে পারছি না তো। বিদূষক বললেন, বন্ধু, বেত গাছ যে কুঁজোর মতো দেখায়, তা কি নিজের কারণে নাকি নদীর বেগের কারণে? রাজা তখন বললেন, নদীর বেগই তার কারণ। বিদূষক বললেন, আমারও আপনি। রাজা তখন বললেন, কিভাবে? বিদূষক বললেন, এইভাবে রাজকার্য পরিত্যাগ করে এই রকম সাংঘাতিক জায়গায় আপনি বনচরের বৃত্তি গ্রহণ করেছেন। সত্যি কথা বলছি, প্রতিদিন এই বন্য পশু অনুসরণ করতে গিয়ে শরীরের সব গাঁটগুলি এমন নড়বড়ে হয়ে গেছে যে শরীরের উপর আমার কোনো নিয়ন্ত্রণ নেই। অতএব অনুরোধ এই যে আমায় অন্তত একদিনের জন্য রেহাই দিন, যাতে একটু বিশ্রাম পাই। রাজা তখন মনে মনে ভাবলেন, এও একই কথা বলছে। আমারও কর্ণমুনির কন্যার কথা স্মরণ করে মৃগয়ায় আর মন নেই। কেননা এই ধনুর গুণে বাণ আরোপ করেও হরিণকে লক্ষ্য করে আকর্ষণ করতে পারছি না। মনে হয় হরিণগুলি যেন প্রিয়ার সঙ্গে একসঙ্গে থেকে তার কাছ থেকে সরলতায় ভরা মধুর দৃষ্টি শিখে নিয়েছে। বিদূষক বললেন রাজার মুখের দিকে লক্ষ্য করে,
আপনি কিছু একটা মনে মনে ভাবছেন। আমার অরণ্যের রোদনই সার হলো। রাজা তখন সামান্য হেসে বললেন, অন্য কি আর ভাবছি, বন্ধুর কথা উপেক্ষা করা উচিত নয়, সুতরাং আজ বিশ্রামই হোক। বিদূষক বললেন, আপনি চিরজীবী হন। বিদূষক যেতে শুরু করলেন। রাজা তখন, বন্ধু একটু অপেক্ষা করো, আমার কথা এখনও শেষ হয়নি। বিদূষক বললেন, আদেশ করুন। রাজা বললেন, বিশ্রামের পরে আমারও একটা সহজ কাজে তোমাকে সাহায্য করতে হবে। বিদূষক বললেন, মন্ডা খাওয়ার কাজে কি? তাহলে অবশ্যই সঠিক লোককেই নির্বাচন করেছেন। রাজামশাই বললেন, সে কথা পরে বলবো। এরপর রাজা বললেন, কে আছো এখানে? দ্বাররক্ষক তখন প্রণাম করে বললেন, আদেশ করুন প্রভু। রাজা বললেন, রৈবতক, সেনাপতিকে ডাকো। দ্বাররক্ষক বললেন, যা আজ্ঞা করেন প্রভু। বেরিয়ে গিয়ে সেনাপতির সঙ্গে পুনরায় প্রবেশ করলেন এবং সেনাপতিকে বললেন, এই যে রাজামশাই কিছু আদেশ করার জন্য উন্মুখ হয়ে এই দিকেই তাকিয়ে আছেন, আপনি রাজামশাইয়ের কাছে যান। সেনাপতি তখন রাজাকে দেখে বললেন, মৃগয়ার অনেক দোষ থাকলেও আমার প্রভুতে কেবল গুণগুলি এসেছে, কেননা আমার প্রভুর পর্বতের হাতির মতো এক প্রাণোচ্ছল শরীর, অনবরত ধনু আকর্ষণ করায় এর শরীরের উপরিভাগ দৃঢ়, সূর্যের তেজ সহ্য করতেই এর কোনো কষ্ট হয় না, শরীরে ঘামের কোনো সম্পর্ক থাকে না, শরীর একটু ক্ষীণ হলেও বিশালতার জন্য তা বোঝা যাচ্ছে না। সেনাপতি রাজা দুষ্যন্তের সম্বন্ধে এই কথা ভাবতে ভাবতে অগ্রসর হয়ে প্রভুর কাছে গেলেন এবং রাজামশাইকে বললেন, প্রভুর জয় হোক, বনের পশুদের অবস্থান নির্ণয় করা হয়েছে, এখন আর অন্য জায়গায় কেন আছেন? রাজা তখন বললেন, এই মাধবের মৃগয়ার নিন্দায় আমি উৎসাহ হারিয়ে ফেলেছি। সেনাপতি মনে মনে বিদূষকের সম্বন্ধে ভাবছেন, বন্ধু মাধব্য, তুমি বিরোধিতায় অচল থাকো, আমি প্রভুর মন জুগিয়ে চলি। সেনাপতি তখন প্রকাশ্যে বললেন, আরে মূর্খ প্রলাপ বকুক, মৃগয়ার যে কত গুণ সে ব্যাপারে তো স্বয়ং রাজামশাই প্রমাণ। মৃগয়ার পরিশ্রমে মেদ ঝরে যাওয়ায় কোমর সরু হয় এবং শরীর থাকে ঝরঝরে, যে কোনো কাজেই শরীর থাকে উদ্যমে ভরা। এছাড়া পশুরা ভয় পেলে বা ক্রুদ্ধ হলে তাদের আচরণে কী রকম পরিবর্তন হয় তাও লক্ষ্য করা যায়। ছুটন্ত পশুকে নিখুঁতভাবে বাণে বিদ্ধ করেই তো ধনুর্ধরদের শ্রেষ্ঠতা নির্ণয় হয়। লোকে অকারণেই মৃগয়াকে ব্যসন বলে। মৃগয়ার মতো এমন আনন্দ আর কোথায়? বিদূষক তখন কপট ক্রোধের সঙ্গে বলছেন, একে আমি কোনো ক্রমে রাজি করিয়েছি, তুমি কেন আবার উস্কাচ্ছ? তুমি শিগগিরই এক বন থেকে আরেক বনে ঘুরতে ঘুরতে মানুষের নাক খেতে ভালোবাসে এমন এক বুড়ো ভালুকের মুখে পড়বে, আমি এই বলে দিচ্ছি। রাজা দুষ্যন্ত প্রিয় সেনাপতিকে বললেন, প্রিয় সেনাপতি, আমরা আশ্রমের খুব কাছে আছি, তাই তোমার কথা ঠিক মানতে পারছি না। আজ বরং মহিষগুলি জলাশয়ের জল শিং দিয়ে বারংবার তোলপাড় করতে করতে স্নান করুক, হরিণগুলি দল বেঁধে ছায়ায় বসে রোমন্থন করুক, শূকরগুলি মনে সুখে মুথা ঘাসের গোড়া উপড়াতে থাকুক, আর গুণ খুলে রাখা আমার এই ধনুও বিশ্রাম পাক। সেনাপতি বললেন, তা প্রভুর যা ইচ্ছা। রাজা তখন বললেন, তাহলে আগেই যারা বনে ঢুকে পড়েছে তাদের নিবৃত্ত করো, যাতে আমার সৈনিকেরা তপবনের কোনো রকম অশান্তি না করে সেই রকমভাবে তাদের নির্দেশ দেবে। দেখো, তপস্বীরা এমনিতে শান্তিপরায়ণ হলেও এদের মধ্যে দাহ করার মতো তেজ প্রচ্ছন্নভাবে থাকে, স্পর্শে শীতল সূর্যকান্ত মণির মতোই। অন্যের তেজের দ্বারা অভিভূত হলে তা থেকে অগ্নির উদ্গীরণ হয়। সেনাপতি বললেন, তা প্রভু যা আজ্ঞা করেন। বিদূষক বললেন, তোমার শিকারের উৎসাহ উচ্ছন্নে যাক। সেনাপতি বেরিয়ে গেলেন। রাজা দুষ্যন্ত যবনী পরিচারিকাদের লক্ষ্য করে বললেন, তোমরাও শিকারের পোশাক পরিবর্তন করে ফেলো। রৈবতক, তুমিও তোমার কাজে যাও। পরিচারিকাগণ বললেন, তা প্রভু যা আদেশ করেন। পরিচারিকা এবং অন্যান্যরা বেরিয়ে গেলেন। বিদূষক বললেন, আপনি তো মাছিটা অবধি তাড়ালেন, এবার লতায় তৈরি চাঁদোয়ার মতো সুন্দর গাছের ছায়ায় বেদিতে একটু বসুন, আমিও একটু আরাম করে বসি। রাজা বললেন, সামনে চলো। বিদূষক বললেন, আপনি আসুন। দুইজনে একটু এগিয়ে বসলেন। রাজা বললেন, ওহে মাধব্য,
চোখ থেকেও তুমি তার সার্থকতা পেলে না, কেননা দেখার মতো জিনিসটাই তুমি দেখনি। বিদূষক বললেন, কেন? আপনিই তো আমার চোখের সামনে আছেন। রাজা বললেন, নিজের জনকে সকলেই সুন্দর দেখে। আমি আশ্রমের অলঙ্কার স্বরূপ সেই শকুন্তলার কথা বলছি। বিদূষক বললেন আপন মনে, বুঝলাম, একে শকুন্তলার ব্যাপারে কিছু বলার সুযোগই দেব না। প্রকাশ্যে বিদূষক বললেন, বন্ধু, অবশেষে তপস্বী কন্যাতেই আপনার চোখ পড়ল? রাজা দুষ্যন্ত বললেন, বন্ধু, এমন কোনো জিনিসে পূর্ববংশীর মন পড়ে না যা নাকি পরিহার করে চলা উচিত। সুতরাং তুমি নিশ্চিন্তেই থাকো। আকন্দ ফুলের উপর খসে পড়া নবমালিকা ফুলের মতো সুন্দর সেই মুনিকন্যা আসলে অপ্সরার গর্ভজাত। মা একে পরিত্যাগ করে চলে গেলে মুনি তাকে পালন করেছেন মাত্র। বিদূষক সহাস্যে বললেন, যেমন নাকি মিষ্টি খেজুর বেশি খেয়ে বিরক্তি এলে কারো তেঁতুলের স্বাদ গ্রহণ করতে ইচ্ছা জাগে, তেমনি আপনারও একই অবস্থা। কারণ নগরের অন্যান্য স্ত্রীরত্নদের অবমাননা করে আপনি এখন এই রকম অভিলাষ পোষণ করছেন। রাজা বললেন, তুমি তো একে দেখনি, তাই এ কথা বলতে পারছো। বিদূষক বললেন, তা সে অবশ্যই সুন্দর হবে, কেননা আপনার মতো লোকেরও বিস্ময় সৃষ্টি করেছে। রাজা তখন বললেন, বন্ধু, বেশি বলার প্রয়োজন নেই। সৃষ্টিকর্তা বিধাতা আগে চিত্রে অঙ্কন করে তারপর যেন তাতে প্রাণদান করেছেন, অথবা সমস্ত রূপ একত্র করে মনে মনেই তাকে সৃষ্টি করেছেন। বিধাতার সৃষ্টি ক্ষমতা আর তার দেহ লাবণের কথা ভেবে আমার এই ধারণা হয়েছে যে সেই তাপসকন্যা বিধাতার এক অনন্য সৃষ্টি। বিদূষক তখন বললেন, যদি এই রকমই হয় তবে সব রূপবতীর গর্ব খর্ব হলো। রাজা তখন বললেন, আমিও এই ভাবছি, সেই তাপসকন্যা যেন এমন এক ফুল যার ঘ্রাণ এখনও কেউ গ্রহণ করেনি, এমন এক নতুন পল্লব যাকে এখনও কেউ নখ দিয়ে ছিন্ন করেনি, এমন এক নবমধু যার আস্বাদ এখনও কেউ গ্রহণ করেনি। নিষ্কলঙ্ক সেই রূপ যেন পুণ্যরাশির এক অখণ্ড ফল। জানি না একে ভোগ করার জন্য ভগবান কাকে এনে হাজির করেন। বিদূষক তখন বললেন, তবে অবিলম্বেই একে উদ্ধার করুন, তা না হলে ইঙ্গুদি তেল মাখা চকচকে মাথা কোনো এক মুনির হাতে গিয়ে পড়বেন। রাজা তখন বললেন, কিন্তু এই ব্যাপারে সে পরাধীন, আর কোনো গুরুজনও এখন এখানে নেই। বিদূষক তখন বললেন, তা আপনার প্রতি তাঁর দৃষ্টিতে অনুরাগের কোনো চিহ্ন দেখেছেন কি? রাজা বললেন, দেখো, তপস্বী কন্যা স্বভাবতই লজ্জাশীলা, তবুও আমার মুখোমুখি হলে সে চোখ ঘুরিয়ে নিয়েছে, যেন অন্য কোনো কারণ ঘটেছে, এই ছল করে হেসেছে। সুতরাং ভদ্রতাবশত কামনার প্রকাশকে বাধা দিতে চাইলেও তা পুরোপুরি প্রকাশ না হলেও গোপনও থাকেনি। বিদূষক বলছেন, তা দেখা মাত্রই তো আর আপনার কোলে উঠে বসতে পারে না। রাজা তখন বললেন, তা ঠিক, তবে আমরা যখন পরস্পরের কাছ থেকে বিদায় নিচ্ছিলাম তখন সল্লজ্জ আচরণের মধ্যেও সেই শকুন্তলা ভালোভাবেই আমার প্রতি অনুরাগের পরিচয় রেখে গেছে। দেখো না, সেই তন্নি শকুন্তলা কয়েক পা গিয়েই কুশের ডগায় পা বেঁধেছে এই ভাব দেখিয়ে অকারণেই কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। গাছের ডালে পরিধেয় বলকল জড়িয়ে না গেলেও তা খোলার ভান করে আমার দিকে মুখ ঘুরিয়ে দাঁড়িয়েছিল। বিদূষক বললেন, তাহলে পথের সম্বল গ্রহণ করে নিন, আপনি তপোবনকে উপবন করে তুলেছেন দেখছি। রাজা বললেন, বন্ধু, কিছু তপস্বী আমায় চিনে ফেলেছেন, একটু ভেবে বের করো তো কোন ছুতোই অন্তত আর একবারের জন্য আশ্রমে ঢুকতে পারি। বিদূষক বললেন, আপনি তো রাজা, আপনার আর ছুতোর কী প্রয়োজন? আমাদের প্রাপ্য নিবারধানের 1/6 দিন, এই বললেই হলো। রাজা তখন বললেন, তুমি একটি মূর্খ, এদের রক্ষার জন্য কর হিসেবে আমরা অন্য এক জিনিস পেয়ে থাকি, যা নাকি রত্নরাশি উপেক্ষা করেও সাদরে গ্রহণ করার জিনিস। দেখো, রাজারা অন্যান্য প্রজাদের কাছ থেকে কর হিসেবে যা পেয়ে থাকেন সেসব জিনিস নশ্বর, কিন্তু বনবাসী তপস্বীরা আমাদের তাদের তপস্যা অর্জিত পুণ্যের অক্ষর 1/6 কর হিসেবে দিয়ে থাকেন। রাজা এই সময় দূর থেকে শুনলেন, যাক, আমাদের উদ্দেশ্য সিদ্ধ হয়েছে। রাজা এই কথা শুনে বলছেন, ওহে, এই ধীর অথচ প্রশান্ত কণ্ঠস্বর শুনে মনে হচ্ছে এরা তপস্বী। দৌবারিক এই সময় প্রবেশ করে রাজাকে বললেন,
জয় হোক মহারাজের জয় হোক। এই দুই ঋষিকুমার দ্বারদেশে উপস্থিত হয়েছেন। রাজা বললেন, তাহলে অবিলম্বেই তাঁদের নিয়ে এসো। দৌবারিক বললেন, আগে এক্ষুনি আনছি। বেরিয়ে দুই ঋষিকুমারকে নিয়ে প্রবেশ করলেন। এদিকে আসুন। এইদিকে দুই ঋষিকুমার রাজাকে দেখতে লাগলেন। এই ঋষিকুমারদের মধ্যে দ্বিতীয় ঋষিকুমার বললেন, ওহে গৌতম, বল নামক দৈত্যের যিনি ঘাতক, সেই ইন্দ্র যার বন্ধু, ইনি কি সেই দুষ্যন্ত? প্রথম ঋষিকুমার বললেন, ঠিকই বলেছ, অবশ্যই ইনি সেই দুষ্যন্ত। দ্বিতীয় ঋষিকুমার বললেন, তাহলে নগরের প্রবেশদ্বারের কবাটের মতো দীর্ঘ বাহুর দ্বারা ইনি একাই যে সাগরের নীল বেলাভূমি পর্যন্ত বিস্তৃত সমগ্র পৃথিবীকে পালন করে থাকেন। এ বিষয়ে আর আশ্চর্যের কি থাকতে পারে? দৈত্যদের সঙ্গে চিরকালের শত্রুতা আছে যে দেবতাদের, তারাও দৈত্যদের সঙ্গে যুদ্ধ লাগলে এর জয়যুক্ত ধনু আর ইন্দ্রের বজ্রের উপর নির্ভর করে যুদ্ধ জয়ের আশা করে থাকেন। দুই ঋষিকুমার বললেন, রাজার জয় হোক। রাজা আসন ছেড়ে উঠে, আপনারা আমার অভিনন্দন গ্রহণ করুন। দুই ঋষিকুমার বললেন, কল্যাণ হোক। রাজাকে ঋষিকুমার দ্বয় ফল উপহার দিলেন। রাজা দুষ্যন্ত ঋষিকুমার দ্বয়কে প্রণাম করে সেগুলি গ্রহণ করলেন এবং বললেন, তা আপনাদের জন্য কিছু করণীয় আছে কি? দুই ঋষিকুমার বললেন, আশ্রমবাসীরা জেনেছেন যে আপনি বর্তমানে এখানে আছেন, তাই আপনার কাছে একটা অনুরোধ পাঠিয়েছেন। রাজা বললেন, কি আদেশ করেছেন? উভয় ঋষিকুমার বললেন, পূজনীয় মহর্ষি কর্ণের অনুপস্থিতির সুযোগ নিয়ে রাক্ষসের দল আমাদের যজ্ঞের ব্যাঘাত সৃষ্টি করছে। তা আপনি যদি একজন সারথীকে সঙ্গে নিয়ে কয়েক রাতের জন্য আশ্রমকে রক্ষা করেন, এই আমাদের অনুরোধ। রাজা বললেন, বেশ, আমি নিজেকে অনুগৃহীত মনে করছি। বিদূষক বললেন, যাতে অন্য কেউ শুনতে না পায় এমনভাবে বললেন, তাই অনুরোধ তো এখন আপনার মনের মতোই হলো, অর্থাৎ আরেকবারের জন্য আশ্রমে ঢোকার পথ তো খুলেই গেল। রাজা তখন অল্প হেসে, রৈবতক, আমার নাম করে সারথীকে বলো যে ধনুর্বাণ সহ রথ যেন এক্ষুনি হাজির করে। দৌবারিক বললেন, প্রভু যা আদেশ করেন। দৌবারিক বেরিয়ে গেলেন। দুই ঋষি তখন সহর্ষে বললেন, পূর্বপুরুষদের অনুগামী আপনার পক্ষে এরকম আচরণই যথাযোগ্য হয়েছে, কেননা বিপন্নকে রক্ষা করার যজ্ঞে পুরুবংশীয়রা চিরকালই দীক্ষিত হয়ে আছেন। রাজা তখন প্রণাম সহকারে ঋষিকুমারদ্বয়কে বললেন, আপনারা এগিয়ে চলুন, আমিও আপনাদের পেছন পেছনই এলাম বলে। উভয় ঋষিকুমার বললেন, রাজামশাই আপনার জয় হোক। দুই ঋষিকুমার বেরিয়ে গেলেন। রাজা এখন বিদূষককে বলছেন, মাধব্য, শকুন্তলাকে দেখার ইচ্ছা আছে কি? বিদূষক বললেন, প্রথমে তো সেই ইচ্ছা জলোচ্ছ্বাসের মতো বেগবান ছিল, কিন্তু এখন রাক্ষসের কথা শুনে বিন্দুমাত্র অবশিষ্ট নেই। রাজা বলছেন, আরে ভয় পেও না, আমার পাশেই থাকবে। বিদূষক বললেন, যাক, তাহলে রাক্ষসের হাত থেকে বাঁচলাম। দৌবারিক রাজার কাছে এসে বললেন, রথ সাজানো হয়েছে, তা এখন প্রভুর জয়যাত্রার জন্য অপেক্ষা করছে, কিন্তু এখন আবার নগর থেকে রাজমাতার আদেশ নিয়ে করভক উপস্থিত হয়েছেন। রাজা তখন সাগ্রহে, সে কি মা পাঠিয়েছেন? দৌবারিক বললেন, আজ্ঞে হাঁ। রাজা বললেন, যাও তাকে নিয়ে এসো। দৌবারিক বললেন, আজ্ঞে আনছি। দৌবারিক বেরিয়ে গিয়ে করভককে নিয়ে পুনরায় রাজার কাছে আবার পৌঁছে গেলেন। করভক এসে বললেন, জয় হোক প্রভু, জয় হোক। রাজমাতা আদেশ করেছেন আগামী চতুর্থ দিনে আমার উপবাস ভঙ্গের অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে দীর্ঘজীবী আমার পুত্র অবশ্যই উপস্থিত থেকে আমায় আনন্দ দেবে। রাজা বলেন, একদিকে তপস্বীদের কাজ আর একদিকে গুরুজনের আদেশ, দুটোই অলঙ্ঘনীয়, অর্থাৎ কোনোটাকেই উপেক্ষা করা চলে না। এখন সমাধানের কী উপায়? বিদূষক বললেন, ত্রিশঙ্কুর মতো মাঝখানে থাকুন। রাজা তখন বললেন, সত্যি ভেবে কুল পাচ্ছি না, করণীয় দুটো, তা আবার ভিন্ন জায়গায়। সামনের পর্বতে বাধা পেয়ে নদীর স্রোত যেমন দুভাগ হয়ে যায়, আমার মনের অবস্থাও এখন তেমনি। একটু ভেবে নিয়ে রাজা দুষ্যন্ত বিদূষককে বললেন, বন্ধু, মা তোমাকে পুত্র বলে গ্রহণ করেছেন, অতএব তুমি এখান থেকে গিয়ে আমি তপস্বীদের কাজে ব্যস্ত তা মাকে জানিয়ে তার পুত্রের করণীয় অনুষ্ঠান নিজেই আমার প্রতিনিধি হিসেবে করে দিতে পারো।
বিদূষক রাজাকে বললেন, আমাকে আবার রাক্ষস ভীরু বলে ভাববেন না। রাজা তখন অল্প হেসে, আরে তোমার সম্বন্ধে এমন কথা ভাবা যেতে পারে? বিদূষক বললেন, তাহলে রাজার ভাই যেভাবে যায় আমিও সেইভাবেই যাব। রাজা তখন বললেন, শোনো, তপবনে যাতে অশান্তি না ঘটে সেই কথা ভেবে সমস্ত অনুচরদের তোমার সঙ্গেই পাঠাচ্ছি। বিদূষক তখন বললেন, তাহলে তো এখন আমি যুবরাজ হয়ে গেলাম। রাজা তখন মনে মনে ভাবছেন, এই ব্রাহ্মণ কুমার লঘুচিত্ত, হালকা প্রকৃতি, আমার এই মনোবাসনার কথা হয়তো অন্তঃপুরের রানীদের কাছেই কখনো বলে ফেলবে। ঠিক আছে, একে এইরকম বলি। বিদূষককে হাতে ধরে প্রকাশে, শোনো বন্ধু, ঋষিদের কথার মর্যাদা রক্ষার জন্যই আশ্রমে যাচ্ছি। প্রকৃতপক্ষে তপস্বীর কন্যা সেই শকুন্তলার প্রতি আমার কোনো অভিলাষই নেই। ভেবে দেখো, আমরা কোথায় আর কোথায় বা হরিণ শিশুর সঙ্গে বেড়ে ওঠা কামভাবের সঙ্গে পরিচয়হীন এরা, অর্থাৎ আমাদের এবং এদের অনেক পার্থক্য। সুতরাং বন্ধু, ঠাট্টা করে বলা কথাই সত্যি বলে ধরে নিও না। বিদূষক বললেন, অবশ্যই, আমি আসছি। প্রিয় বন্ধুরা, আমার এই পুরো কথাকে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। কালিদাসের লেখা অভিজ্ঞান শকুন্তলম নাটকের দ্বিতীয় অঙ্ক এখানেই শেষ হলো, এবং পরবর্তী অঙ্কগুলি দেখার জন্য আপনি আপনার মতামত ব্যক্ত করতে পারেন। এবং যারা আমার এই পুরো কথাতে নতুন, তারা প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন।